ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর কানে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই গো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই গো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে। হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কাশিমবাজারের মহারাজার বিয়ে হয়েছিল আমাদের গ্রামে। হ্যাঁ, তার নাম কাশীশ্বরী দেবী। সেই কাশীশ্বরী দেবী নামে উনি অনেক কিছু করেছিলেন, মন্দির করেছিলেন। তার মানে আমাদের ওই গ্রামটাকে অনেক আধুনিক করে তুলেছিলেন উনি। 3টে মন্দির একসঙ্গে, পাকা মন্দির, বিরাট বারান্দার সামনে বিরাট চত্বর। হ্যাঁ, সেই চত্বরে গাঁয়ের যত সাধারণ সভা যেটা হবে সব ওই শিবতলার মন্দিরে। আর দিঘি 3টে, তার মধ্যে একটা হচ্ছে বিশাল দিঘি আমাদের, সেটার নাম ছিল দিঘি। তার চারিপাশে আমরা হিন্দু মুসলমান, জলে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই দিঘি সাঁতরানো আমাদের ছিল, প্রতিযোগিতা হতো দিয়ে সাঁতার পার হতে পারিস কিনা। ডাঙ্গুলি খেলা খেলতাম, মার্বেল নিয়ে কিছু খেলা খেলতাম, ছোট মার্বেল নিয়ে কিছু খেলা খেলতাম, লাট্টু নিয়ে খেলতাম, গন্ডি করে দিয়ে এবারে লাঠি খেলতে কি লাট্টু খেলা, কড়ি খেলা, হ্যাঁ, ঘুড়ি ওড়ানো, মোটামুটি সবগুলো খেলাতেই ভালো ছিল। ফুটবলও আমি খেলতাম একদম বিকেলবেলায়, আমাদের স্কুলের টিমে ভালো খেলতাম ফুটবল। প্রতি বিকেলে নেশা ছিল ফুটবল। আমার বড় ভাই খুব সুন্দর বাঁশি বাজাতো। বাঁশি বাজাতাম কেন যেন রপ্তই করতে পারলো না। এইরকম বাঁশি হলে তো একরকম বাজা যেত, যেটা এইখানে ফুটো এইখানে ফুটে এইভাবে বাজানো যেত, সেটা আমার হলো না। সেটা একজন পণ্ডিত ছিলেন আর কি, তার পাঠশালা ছিল। তার নাম হচ্ছে, আমরা বলতাম যে ওনার নাম হচ্ছে দাশরথী পাঠক। আমি পাঠকবাবু পাঠশালাতে আমি পড়েছি। তার হাতেই অক্ষর শিক্ষা, তার হাতেই একটুখানি ইংরেজি শিক্ষা, এগুলো তার। তারপরেই ওখান থেকে ঠিক হাঁটলে 2 মিনিটের মধ্যে আমাদের স্কুলটা, কোথাও যেতে হয়নি আমাকে। হ্যাঁ, বাড়ির ভাত খেয়ে স্কুল, শুক্রবারের টিফিন 1 ঘন্টা, অন্যবারের টিফিন আধ ঘন্টা, শুক্রবারের নামাজ, এইসব সম্মান করা হতো আর কি। তারপরে ছেলেরা স্কুল বসার ঠিক আগে, ঘন্টা বাজার আগে সব ছেলেরা বেরিয়ে আসতো, বেরিয়ে এসে একটা প্রার্থনার সঙ্গে গাইতে হতো, এই রঘুপতি রাঘব রাজারাম, তারপরে ঈশ্বরে আল্লাহ তেরে নাম, এইসব করে সেই গান। সেই গান আবার লিডার ছিলাম আমি আর আমার এক বন্ধু। মহারানী কাশেশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয়, হ্যাঁ, ওখানে পরীক্ষা দিয়ে SSC পাস করা বলে আর কি, সব ওই গ্রামের স্কুল থেকে। আমার যা কিছু শিক্ষার্থীকে ওই স্কুল থেকে, ওই স্কুলে বিশাল বিশাল পণ্ডিত সব শিক্ষক ছিলেন আর কি, বিশাল। দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন, ও খালি গায়ে, গলায় মোটা পইতে ময়লা, আর ধুতিয়াটা পড়েছেন এর বেশি নাই নিচে। হ্যাঁ, এই মানুষটা অগাধ পাণ্ডিত্যের অধিকারী, সর্ববিষয়ে। আবার আর এক পণ্ডিত বলেছেন, তিনি সংস্কৃত শেখাতেন। সেদিন আমি বাড়তি সাবজেক্ট হিসেবে সংস্কৃত নিয়েছিলাম, সেদিন একটু একটু সংস্কৃত আমার আয়ত্ত হয়েছিল আর কি। আরবি টারবি পড়ানো মৌলবি ছিল না বাড়িতে, বা স্কুলেও ছিল না। একজন মৌলবি এলেন, কি জানি 3 মাস পরে তিনি, না 15 দিন পরে তিনি স্কুল থেকে
মানে সোজা পালিয়ে গেলেন আর কি। শিবরাম চৌধুরী বলে আমাদের একজন পাশের গ্রাম, ওই যে গ্রাম মেলা হতো, মহিষ বলিদান হতো, ওই গ্রাম থেকে হেঁটে আসতেন। কি আবেগ নিয়ে পড়াতেন বাবারে বাবা। বিদ্যাসাগরের গদ্য, প্রবোধ সান্যালের মহাপ্রস্থানের পথে, এইসব উপন্যাসের অংশ বিশেষ পড়ানো হতো। তার আগে তো নীতিমালা পড়ানো হতো স্কুলে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ নীতিমালা পর্যন্ত। সেখানে বেশ বিদ্যাসাগরের জীবনী, অঙ্ক জীবনী, তমকের জীবনী খুব চমৎকার। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অনেকেই ছিল, তবে বিদ্যাসাগরের এটা আমার কাছে খুব, এখনও আমার বিদ্যাসাগর আমার কাছে খুব প্রিয়। বিদ্যাসাগরের গ্রন্থাবলী সব আমার কাছে আছে এবং আমি সেগুলো পড়ি আর কি। এই সেই জনস্থান মধ্যবর্তী প্রশ্রবণগিরি, হ্যাঁ, যাহার শিকর দেশ, কি পাদ কি যেন, উর্দু দেশে ঝর্ণা ইত্যাদি। কালিদাসের মেঘদূত কি সুন্দর শুরু দিয়ে, কষ্টিত কান্তা বিরহ গুরুরা স্বাধিকার প্রমত্ত, হ্যাঁ, এইভাবে আশার প্রথমে দিবসে প্রিয়া সখী নহ ব্যক্তি, মানে আষাঢ়ের প্রথম দিনে মনে এমন একটা উদাস বিরহের ভাব হয়, তখন যদি প্রিয়া কণ্ঠলগ্না থাকে তারপরেও বিরহ অনুভব, হ্যাঁ, দোহে পরে দোহে তবু বিরহ যায় না। একজন আরেকজনকে জড়িয়ে আলিঙ্গন করে আছি, তবু মনে হয় বিরহ যায় না, যেন মিলন হচ্ছে না। এই সমস্ত অসম্ভব অন্যরকমের কবিতা তো, তন্নি শ্যামা শেখরী দর্শনা পক্ষ বিম্ব ধরষ্টি মধ্যে খামা নিম্ন নাভি, নিম্ন নাভি শ্রণী ভাড়া দলস গমনা। বাবা স্কুলে পণ্ডিত ছিলেন, তখনকার দিনে ওরকম লেখাপড়া তো ছিল না, তো যথেষ্ট শিক্ষিত মানুষ, যথেষ্ট অভিজ্ঞ মানুষ, এবং সেই অর্থে ইউনিয়ন বোর্ডের 7টা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, সেই ইউনিয়নে তখনকার দিনের ব্রিটিশ আমলে আর কি আলাদা ইউনিয়ন বোর্ড তৈরি করতে হতো। হ্যাঁ, বাবা সেই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন অন্তত 17-18 বছর এক টানা। হিন্দু অধ্যুষিত এলাকায় বাবা এত পক্ষ, তার মানে হৃদয়টা খুব বড় ছিল। আর মুখের কথা একবার শুনতে শুরু করলে, হ্যাঁ, উঠতে ইচ্ছা করতো না, কিন্তু কথা বলতেন খুব কম। হ্যাঁ, কথা যখন বলতেন তখন আর কেউই কথা বলতো না, উনি একাই বলতেন। কিন্তু বক্তৃতা করে সব বক্তৃতা ওসব ধার ধরতেন, ওগুলো করতেন। তো ওর মতন যাই হোক, এইভাবে আত্মশিক্ষিত একটা মানুষ, এত প্রভাবশালী, এত স্বল্প বাক, আমার বাবা খুব অসাধারণ মানুষ হয়ে উঠছিল। আর আমার মা, তা আলাদা কথা, তার সরলতা, মায়ের সরলতা বোকামির পর্যায়ে যাচ্ছে। আমার মা এত সরল, আমার মা প্রায় নিরক্ষর ছিলেন। আমার বাবা তাকে বিয়ের পরে একটু একটু করে লেখা শিখিয়েছে, নামটা সই করতে পারতেন, আর দুটো একটা চিঠিপত্র লেখা বাংলা, এই পর্যন্ত। তখনকার দিনে এগুলো তো ছিলই না বলতে গেলে, মেয়েরা লেখাপড়া কী করে শিখবে। বাবা ঘোড়া রাখতেন, ঘোড়া পুষতেন, ঘোড়ায় চড়তেন, বাড়িতে ঘোড়া, তারপরে ওই 8টা মোষ, এক গোয়াল ভর্তি গরু, হ্যাঁ, দুধের কোনো শেষ নাই, এরকম ছিল। তো তখন তো মানুষের এর বড় লোক না কি লোক তার হিসেব হতো কয় লাগরের বাড়ি সেটা আর কি। 8টা মোষ, তাদের কপাল করে স্নান করাতা। আমি ওদেরকে মানে গ্রামে থাকার সময় খুব মিশতাম ওই মোষের সঙ্গে। 2-1টা মোষের পিঠে, হ্যাঁ, রোদে মোষ চুপ করে বসে আছে, আমি মোষের পিঠের উপরেই শুয়ে পড়তাম। তারপর হয়তো মোষটা কোনো সময় যদি ধর্মর করে উঠতো, আমি তার আগেই স্নান করতে গেলে গরু এবং মোষ উভয়ই অত্যন্ত সন্তরণের খুব পটু। হ্যাঁ, তো এও তাই, মোষও তো তাই। জলে নেমে গেল,
তারপর দেখা গেলো যে পিছের সেই দাঁড়াটা জেগে আছে, ও কিন্তু বাঁচছে এবং নিচের পা এমনভাবে নাড়াচ্ছে যে সে ওপারে যাবে। আমি ওই মোষের পেটেও চড়েছি, হ্যাঁ, বিরাট দিঘি পার হচ্ছে মোষের পিঠে চড়ে আর কি। ছেলেবেলা গ্রামেই কেটেছে বলতে হবে, আর যদি বড় বর্ধমান শহরের কথা বলা হবে। দেশান্তর হয়েছে 61 সালে। বাবা মা, আমার এই স্ত্রী তখন 3 বছর বিয়ে হয়েছে আমাদের। আমার মা, আমার বাবা, ওদের ছবি ভান্ডার রয়েছে, সব একসঙ্গে করে নিয়ে এসে ফুলতলাতে আমরা একটা বাড়িতে স্থিত হলাম। সেই বাড়িটা ঠিক যেমনটা তেমনি আছে, 84 শতক জমির উপরে বিরাট একটা ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা, একতলাই বাড়ি কিন্তু দোতলাতে তুমি। পরে আমি এসেছি খুলনা এসে দৌলতপুর প্রজ্বলন কলেজে ভর্তি হয়েছি। 3 বছর সেখানে ছিলাম। বছরে 3 বার করে বাড়ি যেতাম। যখন দৌলতপুর কলেজে পড়তাম না, 3 বার করে বাড়ি যেতাম। আমার পাসপোর্ট ছিল তো ইন্ডিয়া, দৌলতপুর কলেজেই কোয়ার্টার, সেই কোয়ার্টারে আমি থেকেছি। এবং সেখান থেকে ফার্স্ট ইয়ার অনার্স, তার মানে তখন 3rd ইয়ার বলা হতো আর কি। 3rd ইয়ারের সময় আমি রীতিমতো মানে রাজনীতিতে জড়িয়ে পড়ে, হ্যাঁ, প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে অনেক ঘটনা। যাই হোক, শেষ পর্যন্ত ফোর্স টিসি দিয়ে গিয়েছিল, রাজশাহী গভর্নমেন্ট কলেজে এসে ভর্তি হয়েছিলাম। ক্লাস 4 থেকে আরম্ভ করে ক্লাস 9এও ওরকমই। তারপরে এখানে এসে 58 সালে অনেকগুলো কবিতা লিখেছিলাম। তারপরে 60 সালে গল্পটা লিখলাম আর কি। গল্প তার আগে 2-3 বেরিয়েছিল, কিন্তু 60 সালে প্রথম শকুন গল্প বের হয়। ওই গল্পটা নেই, মোটামুটি একটু পরিচিতি আর কি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলতে হেমন্ত আছেন, দেবব্রত বিশ্বাস, মানে আরো অনেকেই, কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীতের ভালো গায়ক আছেন। সাগর সেনও ভালো। এখানে 2টি মেয়ে ভালোই গায়, অদিতি মহসিন ভালো গায়, আর একটা হচ্ছে শামা রহমান ভালো গায়। পুরানো জানিয়া ছিল না আমারই হাতে পুরানো জানিয়া চেয়েও না আমারে, আধেক আঁখের কোণে অলসয়ন্য মনে তোমার, আধেক আঁখের কোণে। অকাল প্রয়াত ছোট ভাই। আপনারে আমি দিতে আসি যেন সেই শুভ নিমেষে জীর্ণ কিছুই নেই, কিছু নেই, ফেলে দে পুরাতনে। পুরানো জানিয়া চেয়েও না আমারে, আধেক আঁখের কোণে। বাবা, মা, স্ত্রী শামসুন্নাহার। মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ। আমার দিনের সকল নিমেষ ভরায় অশেষের ধনে। পুরানো জানিয়া চেয়েও না আমারে, আধেক আঁখের কোণে। শুনুন, এইটা পেতাম ঢাকায় গেলে। এই জন্যে আমি প্রকৃতির মধ্যে মানুষ, আমার ছোটোবেলা কেটেছে প্রকৃতির মধ্যে। হ্যাঁ, আমি জুতো পরিনি রবীন্দ্রনাথের মতোই, 10 বছর 12 বছর পর্যন্ত কোনো জুতো পরিনি। তারপরে হাফ প্যান্ট পরেছি,
হাফ প্যান্ট, সাধারণ ফিতে লাগানো হাফ প্যান্ট, হ্যাঁ, হাফ শার্ট কিংবা গেঞ্জি অথবা খালি গায়ে ঘোরা, পায়ে জুতো নেই, হ্যাঁ, ধুলোয় ধুলোয় ঘোরা, শীতকালে মাঠে মাঠে ঘোরা। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় মানুষ, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে স্বল্প সন্তুষ্ট মানুষ, সুখী মানুষ, গ্রামে খুব শান্তিতে তারা বসবাস করে, হ্যাঁ, অত শহরমুখীও নয়, বাইরে খুব একটা যেতে চায় না। হ্যাঁ, রাজশাহী লোকেরাই কিন্তু বাইরে গেলে তাড়াতাড়ি ফিরে আসতে চায় আর কি। এরা একটু গৃহমুখী আর কি মানুষেরা আর কি। জীবন দর্শনটা আমরা বলি বটে, কিন্তু এটা বিচ্ছিন্ন বিষয় তো নয়। হ্যাঁ, যেখানে থাকবো সেখানকার আবহাওয়া, সেই আবহাওয়াতেও একরকম স্বভাব তৈরি হয়। কিন্তু শীতকালের মানুষের আবহাওয়া এবং সেই থেকে তাদের এই চরিত্রও আলাদা। এই যে রাজশাহী শহরটা, এই শহরেই জন্ম, এই শহরেই আগে অনেক কাল আগে থেকে আছেন এমন মানুষ এখন কম। মালদা থেকে লোক এসছে, হ্যাঁ, এই থেকে লোক এসেছে, আশেপাশের লোক এসছে, কিছু বিহার থেকেও এসছে। কাজেই রাজশাহী এখন এক অর্থে মিক্সড হয়ে গেছে আর কি। কাজেই বৈশিষ্ট্য তেমন কিছু ধরা পড়ে না। তবে এখন যে বললাম খাঁটি রাজশাহী, অক্ষয় কুমার মৈত্র বা এইসব, যে অর্থে সত্যি সত্যি রাজশাহী নাটোরের মানুষ, তানোরের রাজবাড়ি, জমিদার বাড়ি, তাই না, নাচলের ইলামিত্রের বাড়ি, এইসব জায়গায় কিন্তু এখন কিছু আদিবাসী আছে, আদিবাসীর কিছু কিছু সভ্য হয়ে গেছে, হ্যাঁ, বোঝাই যায় না যে তারা আদিবাসী। আর বাকি ওই রকম মিক্সড। বগুড়া পাড়ে রংপুর ইত্যাদি জায়গায় গেলে আমাদের রাঢ়ের সঙ্গে অনেকটা মিল পাওয়া যাবে। হ্যাঁ, রাঢ়ে যেটা আছে যে বিশাল বিশাল প্রান্তর, হ্যাঁ, তার বেশিরভাগই প্রায় হয়, ফসল দেয়, ধান, আমন। এলাকাটা রুক্ষ, কিন্তু রুক্ষ হলেও কিন্তু ওই অর্থে অনুর্বর নয় যে কিছু ফলে না। রাঢ়ের ওই অঞ্চলে ফলে, অন্য অঞ্চল আছে এখানে কিছু ফলে না। হ্যাঁ, আসানসোলের দিকে, নজরুলের বাড়ির যেদিকে, সেদিকে কিন্তু অনেক মাঠে কিছু ফলেই না। মাটির তলায় যে খনিজ পদার্থ তত যেগুলো, আসানসোল, ঝরিয়া, রানীগঞ্জ, কয়লা, হ্যাঁ, রানীগঞ্জ ঝরিয়ার কয়লা, এটা তো বিখ্যাত। মানে কি, এখনও বোধহয় পৃথিবীতে এখনও বোধহয় ওই কয়লা এখনও উত্তোলিত হচ্ছে বা হয়। ওদিকেও আমি গিয়েছিলাম, যেহেতু ওখানে নজরুলের বাড়িও গিয়েছিলাম আর কি। রাঢ় অঞ্চলে একটা বিশাল অঞ্চল, একেবারে এখনও নাকি জনবসতিহীন, পাষাণের মতো মাটি, হ্যাঁ, লাল রঙের মাটিও আছে, লাল মাটি। তো আমাদের আশেপাশের গ্রামে দু একটা লাল মাটি আছে, ধবধবে ফর্সা মাটি আছে। আমাদের তো এঁটেল মাটি বলে আর কি। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম মাটি হয়। তো আমাদের মাঠেও কিন্তু এক মাঠ থেকে আরেক মাঠের কোনো জায়গায় মাটি আলাদা। হ্যাঁ, এবং চাষিরা জানে যে কোন মাটিটাতে আমন লাগাবো, কোনটাতে আউট লাগাবো, কোনটাতে পোলার চাল লাগানোর জমি হবে, কোনটা তাদের স্থির করা থাকে। এদিকেই পদ্মা টদ্মা আছে বলে বা ওদিকে যমুনা আছে বলে বড় রুই কাতলা ইত্যাদি অ্যাভেলেবেল বটে। কিন্তু আরও ওদিকে গেলে, রংপুরের দিকে গেলে, বগুড়ার দিকে গেলে রাঢ়ের সঙ্গে অনেকটা মিলবে। বগুড়ার দু একটা জায়গা একদম রাঢ়ের মতোই, রংপুরেও তাই। আর গ্রামগুলো মাটির গ্রাম, হ্যাঁ, অনেক দূর থেকে খড়ের ছাওয়া, মাটির গ্রাম। দুটো বড় লোকের বাড়ি হয়তো টিনের চাল, কিন্তু মাটির দেয়াল। রাঢ়েও কোনো ফল নেই, আমাদের এলাকায় ছিলই না। হ্যাঁ, কোনো ফলই না, ডালিম না, আতা না, হ্যাঁ, তারপরে বাতাবি লেবু দু একটা গাছ ছিল, ফল হতো, সে ফল খাওয়াও যেত না, একেবারে ফল শূন্য আমাদের গ্রামে, মানে প্রায় কিছুই নেই। হ্যাঁ, পেঁপে টেপে দুটো একটা গাছ হলে দু একটা পেঁপে হতো, আর কিছু আম গাছ ছিল। তো এই আম গাছগুলো যে কাঁচা অবস্থাতেই, হ্যাঁ, আমরা তুলে পেরে ইত্যাদি করে খেয়ে দিতাম। ল্যাংড়া আছে, তারপরে ওই যে যেগুলো ভ্যারাইটি আর কি। আমার বাড়িতে এই যে গাছটা, এটাও আম্রপালি না কি যেন বলে আর কি, হদলি আছে, আশিনা আছে, নানা রকম আম আছে। তবে ল্যাংড়াটা খুব ভালো, আমটাই তো বেশি সচেতন চলে। কিন্তু বরেন্দ্র মানে কোনো এলাকা সত্যিই নানান রকমের জিনিস তৈরি হয়, এটা ঠিক কথা। প্রাচীন পুরনো ভারতের কিছু নিদর্শন আছে। হ্যাঁ, এই যে পাহাড়পুর যেগুলো আছে আর কি, অতি প্রাচীন সমস্ত নিদর্শনগুলো
এই বরেন্দ্র অঞ্চলেই আছে। তারপরে আরও কিছু জাতি এখানে করতো, তাদের তাদের এতই বৈশিষ্ট্য ছিল যে তারা আলাদা, যেমন হচ্ছে ধীবর জাতি আর কি, হ্যাঁ, এরা আলাদা। এই তথাকথিত এই যে আমাদের যে লেভেলে ওরা, এরা তা নয়, জোড়া নয়। রাজাও ছিল এবং তারা বিদ্রোহ করেছে, কৈবর্ত, এদিকে বলা হতো কৈবর্ত আলাদা একটা ইয়ে। তো কৈবর্তরা তো বিদ্রোহ করেছে, কৈবর্ত বিদ্রোহ করেছে তো রাজা ওই যখন ধর্মপাল মঙ্গল বিহার থেকে যখন এরা এসে রাজত্ব স্থাপন করলো, পাল বংশ, সেন বংশ, তারপরে কৈবর্তরাও কিন্তু ওর মধ্যে একেবারে স্থানীয়ভাবে স্বাধীনতা ঘোষণা করে একটা এলাকা করে নিয়েছিল আর কি। এবং এ করতে গিয়ে বারবার তারা ওই পালদের সঙ্গে তাদের লড়াই হয়েছে, তারা অকুতোভয়ে লড়াই করেছে, হ্যাঁ, মুখোমুখি শেষ পর্যন্ত দেখা যায় মুখোমুখি লড়াই করে, হ্যাঁ, শেষ এই ধীবর সম্প্রদায়ের যিনি রাজা আর কি, তিনি সম্মুখ যুদ্ধে মারা গেলেন আর কি, তিনিই শেষ। হ্যাঁ, তারপরে বৌদ্ধ ধর্ম, ধর্মপাল, এইসব কিছু, যেখানে বৌদ্ধ ধর্মেরও কিছু প্রভাব এখানে হয়তো আছে আর কি। এখন পড়ছি পশ্চিমবাংলাতে, আমার দু একটা বই বেরিয়েছে, হ্যাঁ, তার মধ্যে একটা ভালো বই বেরিয়েছে, সেটা নিয়ে তো সিনেমা হওয়ার কথা আর কি, বিধবাদের কথা বলে একটি বই, এবং সেই সঙ্গে সঙ্গে কয়েকজন সাহিত্যিক আলাদা করে সব প্রবন্ধ লিখেছে ওই বইটা, নানা পাঠে হাসান আজিজুলের বিধবাদের কথা, মূল টেক্সটটাও আছে, আর ওই দেবেশ রায়ের লেখা আছে, সাধন চট্টোপাধ্যায়ের লেখা আছে, পৃথ্বী সাহার লেখা আছে, হ্যাঁ, আমাদের এখানকার ইমতিয়াজ শামীম তার লেখা আছে, ওরা ওই পাশে এরা ইয়ে করেছে আর কি। তো ওইটা বেরিয়েছে অতি সম্প্রতি, কিছুদিন আগে গল্প বই বেরিয়েছে। আমার একটা উপন্যাস বেরোনোর কথা ছিল, হ্যাঁ, তরলাবালা, খুব বড় উপন্যাসের পরিকল্পনা, একটা অংশ যদি লিখতে পারি তাহলে তো ইত্যাদি ছাপবে। আর কথা প্রকাশ আমাকে খুব ধরেছে, যা পেয়েছে তাই ধরে নিয়ে দুটো বই বার করেছে। একটা হচ্ছে না লেখা, বইটারই নাম না লেখা, হ্যাঁ, লেখা না লেখা। আর একটা হচ্ছে যে রাজনীতির অডিগড়ি, এই যে ছোটো ছোটো প্রবন্ধ লিখেছি, এখনও যেমন কেউ জিজ্ঞেস করে ডেভেলপমেন্ট কেমন হলো, ও কেমন হলো, তা কেমন হলো। আমার দর্শনটা হচ্ছে যে একেবারে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, হ্যাঁ, সেইগুলোকেই আমি সবচেয়ে প্রাধান্য দিই। সেই জন্যে আমি কল্যাণ এবং মানবিকতা, হ্যাঁ, এই দুটোতেই আমার দার্শনিক দৃষ্টিভঙ্গি এইটাই আর কি। হ্যাঁ, কল্যাণ অংশ কিন্তু একটা, এটাও কিন্তু দর্শন একটা বড় বিষয়, হ্যাঁ, মানব কল্যাণ, হ্যাঁ, হিউম্যানিটি এবং সোশ্যাল ওয়েলফেয়ার, এসব আমার তো যা আমার কথাগুলো যা বলবার সেগুলো আমি তো শুধু এতে না, আমি তো আলাদা করে লিখেছি, আমি তো 2 খণ্ড আমার প্রবন্ধের বইও বেরিয়েছে, কাজে আমি নিজে গোপন রাখি না। ওয়েস্টে যেটাকে দর্শন চর্চা বলে, সেই অর্থে এখানে দর্শন হয়ও না, হবেও না, হচ্ছেও না। ওখানে যেমন হচ্ছে যে আচ্ছা একটা বিশেষ দেশ, তাও আবার কত দূর থেকে, তাই না, ইউরোপের দেশগুলো থেকে কত দূরে, গ্রিস কত দূরে, ইটালি থেকে কত দূরে, তাই না। তো সেখানে ওই যে একটা গ্রুপ তৈরি, মানুষ বসবাস করতো আর কি, হ্যাঁ, তারা প্রকৃতির সঙ্গে তাদেরকে লড়াই করতে হতো, তারপরে মাটির সঙ্গে লড়াই করতে হতো, তাই তো। তো সেইগুলো তাদের চিন্তাগুলো প্রতিফলিত হয়েছে তাদের চিন্তাধারায়, এবং সেইগুলো কিন্তু দর্শন প্রভাব বিস্তার করেছে। ওয়েস্টের দর্শনে, গ্রিক দর্শনের প্রথম ব্যক্তির নাম হচ্ছে থেলিস, হ্যাঁ। তো এইসব প্রশ্নগুলো স্বাভাবিক প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কোথা থেকে এসেছি, মানুষের কথা, আপনি এসেছি নাকি তৈরি হয়েছি, নাকি অন্যরকমভাবে তৈরি হয়েছিলাম, আস্তে 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 এরকম হয়েছি, ইত্যাদি জিনিসগুলো। মানুষের মূল মেটেরিয়াল, কোন মেটেরিয়াল থেকে মানুষ তৈরি হয়েছে আর কি, অরিজিন কী, হ্যাঁ, তা থেলিস থেকে সেখান থেকে শুরু করেছেন, হ্যাঁ। এবং বলে তাহলে মৌল পদার্থ কী আছে, তিনি অনেক খুঁজে পেয়েছেন একটাই মৌল পদার্থ যা থেকে পৃথিবীর বাকি সমস্ত জিনিস তৈরি হয়েছে। সেই মৌল পদার্থটা কী? সেই মৌল পদার্থ হচ্ছে পানি। কেন পানি? কারণ পানিই একমাত্র জিনিস যে বরফে পরিণত হয়ে কঠিন হতে পারে, তরল হতে পারে পানিটা, এবং করে দিলে বাষ্প হয়ে উড়ে যেতে পারে, 3টে রূপই গ্রহণ করতে পারে। এবং এই পৃথিবীতে এই 3 রূপের বাইরে আর কি আছে? কাজেই
এই থেকে যা কিছু উৎপন্ন হয়েছে শেষ পর্যন্ত ওইভাবে মেশামেশি এটা ওটা করে হয়েছে পানি। তা গ্রিকরা থেলিস মনে করেছেন পানি, এ মনে করেছেন বায়ু, হেরাক্লিস মনে করেছে পরিবর্তন। পরিবর্তনটাই হচ্ছে তার দর্শন আর কি, হেরাক্লিস বলছেন। হ্যাঁ, প্রতিনিয়ত বদলাচ্ছে, প্রতিনিয়ত। আর যেন বলছে যে গতি বলে কোনো বস্তু নেই, তুমি যেটা গতি বলে মনে করো এটা ইলিউশন, তুমি কিন্তু সত্যি সত্যি কোথাও নড়াচড়া করো না, করতে পারো না, সম্ভব নয়। হ্যাঁ, যেন বলছি এক জায়গা থেকে, সেজন্য বলতে খরগোশের সঙ্গে যদি কচ্ছপ দৌড়ায় তাহলে খরগোশ নিশ্চিন্তে কোনো কোনো জায়গায় মনে করে ও কোথায় পড়ে আছে ঠিক নেই, ঘুমিয়ে থাকি। কিন্তু কচ্ছপ সে কিন্তু একবারে থামে না, টুক করে যায়। একসময় দেখা গেল যে কচ্ছপটাই জয়লাভ করেছে, আর ঘুম ভেঙে খরগোশ দেখছে অনেক দূরে। হ্যাঁ, তা এইসব উপমাগুলো সব এতে আছে কিন্তু। এবং গ্রিক পুরাণও তাই, এই যে এতে কি বলে যে হেলেন, তারপরে এই যে মিরান্ডা, অ্যাকিলিস, হ্যাঁ, হারকিউলিস, এগুলো সব কিন্তু একটা পরিবেশজাত জায়গা থেকে এসছে, তা নাহলে হতো না। এরকম বলবান না হলে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো করা যেত না। হারকিউলিস সেই জন্যই এগুলো হারকিউলিসের অভিযান বলে আর কি, এগুলো সব হারকিউলিসের অভিযান। আচ্ছা, এই হারকিউলিসের সঙ্গে তার কারা কারা লড়েছে, কত জায়গায় মানুষ করেছে, এইসব। অ্যাকিলিস অবদ্ধ ছিল, তার মা থেকে অমর করে দেওয়ার জন্যে ওই মৃত্যুহীনের যে একটা নদী আছে সেখানে অ্যাকিলিসকে ধরে ডুবিয়ে দিয়েছিল, কিন্তু পা ধরে ডুবিয়েছিল তো, সেই জন্য ওই পায়ের ওই দুই জায়গাটা কিন্তু ডুবতে পারে নাই। সেই জন্য বলে অ্যাকিলিসাস হিল, অ্যাকিলিসের গোড়ালি। এবং সত্যি সত্যি অ্যাকিলিসকে মারলো শেষ পর্যন্ত গোড়ালিতে। এবং প্যারিস যে অ্যাকিলিস তুলে দিয়ে কিছুই না, পালিয়ে বেড়াচ্ছে আর কি। এই পুরাতন আঁকড়গুলি হচ্ছে স্কুলের জীবনটা মোটামুটি লিখেছি আমি। আমার জীবনে সব কথা ডিটেলসে লিখেছি। প্রথমটা হচ্ছে ফিরে আসি শৈশবকাল, তারপর একটা হচ্ছে দুয়ার হতে দূরে, 4 খণ্ডে লিখেছিলাম আর কি। 4 হচ্ছে উঁকি দিয়ে দিগন্ত, 4 খণ্ডে একসঙ্গে করে এখন এরকম মোটা একটা বই বেরিয়েছে। আমি সবাইকে বলেছি, সুখে দুঃখে মানুষের জীবন, আমাদের অতীতটা জানি না, কোথা থেকে এলাম, অন্ধকার দিকটা। আর মৃত্যুর পরেও এইটুকু বুঝতে পারি যে মনে হয় যে অন্ধকারই হবে, কি দিব্য দৃষ্টিবিষ্ট হবে কিনা জানি না। এই দুটোই দেখি। তাহলে এক অন্ধকার থেকে বেরিয়ে আসা এবং একটা সময় পর্যন্ত কাটিয়ে, আলো অন্ধকারে কাটিয়ে আর এক অন্ধকারে যাওয়া, এইটার ভিতরেই মানুষের যা কিছু উপভোগ করার, চিন্তা করার, ভাবনা করবার সবটা এইটার মধ্যেই আর কি। তো এইটাকে ঠিক বৃথা যেতে দেওয়া ঠিক না। কতগুলো বৃত্তি নিয়ে আমরা যখন জন্মেছি তখন এই বৃত্তিগুলোকে, অনেক রকম ব্যাপারই আছে, এটাও সব প্লেটো বলেছে। মানুষের নিম্নতর বৃত্তি আছে, প্রবৃত্তি আছে খুব খারাপ, কাম, ক্রোধ, আমাদের ভারতবর্ষে এটা পরিচিত। রিপু আছে আমাদের, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এসব বলি আমরা। তারপরে আমাদের উচ্চ প্রবৃত্তি আছে সহানুভূতি, দানশীলতা, মানুষের দয়াদ্রতা, এসব জিনিসগুলো আছে মানুষের। এবং এই সঙ্গে কোনো সম্পর্ক নাই বিশুদ্ধ চিন্তা, যে সে এই কাজটা আমাকে করতে হবে, খারাপ বলে করব নয়, ভালো একটা উদ্দেশ্য সাধন হবে বলেও নয়। এর উদ্দেশ্য, এর যে মানে উদ্দেশ্য, এই করার মধ্যে এই উদ্দেশ্যটা নিহিত আছে। এটা ফিলোসফি একটা তত্ত্ব। তো এরকম নানান রকম ফিলোসফি ভাগ আছে। তো তা আমি মোটামুটিভাবে আমি মনে করি যে এই ফিলোসফাররা, সব ফিলোসফারই অল্প সত্য বলেছে আর কি, পূর্ণ সত্য কেউ বলে না, বলা সম্ভব না। এ বিষয়ে আমি সক্রেটিসকে মানি। সক্রেটিস বলেছেন যে আমরা পৃথিবীতে আসি, শিখি, আমাদের শেখা কিন্তু এইটাই গণ্ডি। কাজেই এই জীবনটা আমি মনে করি যে যা যা পেয়েছি ওইগুলো নিয়ে চর্চা করা দরকার। আমি সবচাইতে পেয়েছি যেটা, সেটা হচ্ছে যে পারস্পরিক আলোচনা করলে তুমি কি বলছো আমি কি বলছি বুঝতে পারা যায়। তাহলে আমরা পরস্পরকে বুঝতে পারি
এমন যে সমস্ত কথা আছে সেই সব কথা নিয়ে আমরা আলাপ করি। এই জন্য উনি কোনো ফিলোসফি করেননি আর কি। উনি বলেছিলেন, হ্যাঁ, নো দাইসেলফ কথাটা বলেছিলেন এটা এই অর্থে যে সকল মানুষের মধ্যে যে তুমি আছো সেইটা তুমি করো। হ্যাঁ, সেই জানাটা জেনে তুমি একটা কিছু ধারণা যখন করবে সেইটা কিন্তু কাজে লাগাও। সেই জন্য উনি বলেছেন যে দেখো, তুমি যদি বাড়িতে বই পড়ো বা জাহাজ কী করে চালাতে হয় তাহলে তুমি সমস্ত খুঁটিনাটি শিখে ফেলবে, কিন্তু জাহাজ তুমি বলো যে এইবার ওই তোমার সব জানা আছে, চালাও তো জাহাজটা, তুমি এটা পারবে না। সেই জন্য ভার্চু ইজ নলেজ। নলেজ যেটা প্রযুক্ত হয় না সেটা নলেজ নয়। নলেজ মানেই যেটা প্রযুক্ত হয়, যেটা কার্যে স্থাপন করা হয়। কাজে আমি সৎ মানুষ বললে হবে না, সততাটা থাকতে হবে, ধারণ করতে হবে। ট্রুথটাও তাই। এবং আমি কোনোদিন সেই অর্থে জ্ঞান অর্জন করি নাই। সক্রেটিস বলেছেন জ্ঞান অর্জনের পথেই সমস্ত জীবনটা কাটিয়ে গেলাম। হ্যাঁ, যা হয়তো মৃত্যুর পরেও জ্ঞান আছে কিনা আমি জানি না, আমার জানা নেই, বলতে পারবো না। যারা তোমরা বেঁচে আছো যারা, তাদেরকে উপদেশ দিয়েছিল, সো হ্যাঁ, লেট আস পার্ট, ইউ গো টু লিভ অ্যান্ড আই গো টু ডাই, অনলি ফেট নোজ হুইচ ইজ বেটার। তো এটা সক্রেটিসের কথা আর কি। তা সেই জন্য দর্শনে ওই আমিও ঠিক ওই রকমই একটা মনে করি যে আমাদের এতে ওই কোনো অসাধারণতা অর্জন করার চেষ্টা করাটা কোনো প্রয়োজন নেই। আমাদের তো সেই অর্থে আমাদের সৃষ্টি কিছুই নেই। এখন এই যে এই সব ইন্টেলেকচুয়াল লেবার দিয়ে যে সাহিত্যটা যেটা করি, এটা যারা আদারওয়াইজ ইন্টেলেকচুয়াল তাদের কাছে যায়, আমাদের মুশকিল তো তাই হয়েছে। এই যে সক্রেটিস যেমন সরাসরি ডাইরেক্ট কথা বলতেন, অন্যরা তর্ক করলে তাকে তর্ক করতে দিতেন, আমাদের তো তা হয় না। আমরা তো এক ধারে বসে দিয়ে যাই, হয় বাণী দিয়ে যাই, নয় সৃজনশীলতা দিয়ে যাই, নয় কল্পনা দিয়ে যাই। এটা তো ইউনিক, কিন্তু এটা তো সবার জন্য নয়। আরেকজন হয়তো সম্পূর্ণ ভিন্ন হয়, তা নাহলে লেখকরাই বা আলাদা আলাদা হচ্ছে কী করে? সৈয়দ শামসুল হক আর আমার মধ্যে পার্থক্য কী? আমার সঙ্গে রফিক আজাদের পার্থক্য কী? শামসুল আহমানের কী পার্থক্য? হ্যাঁ, আছে তো, নিশ্চয়ই পার্থক্য আছে। সেই জন্য বলেছেন যে মানব এক, মানুষ আলাদা। হ্যাঁ, একজন আরেকজনের কপি, কিন্তু এক্স্যাক্ট কপি নয়। এভরি ম্যান ইজ এ কপি অফ অ্যানাদার ম্যান, বাট নট এক্স্যাক্ট কপি। তো এটা একটা অদ্ভুত ব্যাপার। 300 কোটি মানুষ, সবাই মানুষ, আবার 300 কোটি মানুষ 300 রকমের, তাই তো? এই দৃষ্টিভঙ্গিতে আমি দেখি আর কি। আকাশ পাতার চিন্তা করে কোনো লাভ নাই। আমার লেখালেখির সঙ্গে এইটারই সম্পর্ক। সেই জন্য যেখানে আমি ঘনিষ্ঠ ছিলাম, যেখানে আমি জানি, সেইখানেই যাব। আর যদি কল্পনাবৃত্তি কাজ করে তাহলে আমি একান্ত কল্পনাবৃত্তি অবলম্বন করে, হ্যাঁ, মানুষ যেমন প্রেমের গল্প লিখে এই লেখে তাহলে ভাবনা করে আর কি, হ্যাঁ, তাও লিখবো যদি, কিন্তু আমি লেখা হয়নি আমার সেরকমগুলো। হ্যাঁ, আমি কোনো প্রেমের গল্পও লিখতে পারি নাই, ঈর্ষার গল্প সেই অর্থে লিখতে পারিনি। এখন মনে হচ্ছে যে জীবনটা কাটিয়ে এসেছি, গ্রামের যে জীবনটা কাটিয়ে এসেছি, আচ্ছা সেটাকে একটা বৃহত্তর পরিমণ্ডল নিয়ে লেখা যায় কিনা আর কি। হ্যাঁ, এখন লিখবো অ্যাজ অ্যান অবজারভার। হ্যাঁ, অবজারভার যার স্মৃতি এখনো পর্যন্ত মানে হয়, নষ্ট হয়ে যায়, কিন্তু সেটাকে আমি বাস্তবসম্মত করব। আমি এটা করবো না আকাশ কুসুম আমি কেবলই স্বপন করেছি বপন, না, এটা আমি করব না। হ্যাঁ, রবীন্দ্রনাথ যেটা সারা জীবনে করতে চেয়েও করতে পারেননি, উনি বলেছেন আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, আমি কারু কাছে যেতে পারি না। কৃষাণের শ্রমিকের, হ্যাঁ, ঘনিষ্ঠ যেজন, হ্যাঁ, আমি তো গেলেও বিচিত্র পথে, হয় আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে, হয় নাই সর্বত্রগামী। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পাতিয়াছি। এটা রবীন্দ্রনাথের প্রত্যাশা। আজই হতে 100 বর্ষ পরে তুমি কি আমার কবিতা পড়ছো? হ্যাঁ, হতে পারে, হ্যাঁ, আর কারো কবি জানি না, কিন্তু সেটাকে একটা বৃহত্তর পরিমণ্ডল নিয়ে লেখা যায় কিনা আর কি। হ্যাঁ, এখন লিখবো অ্যাজ অ্যান অবজারভার। রবীন্দ্রনাথ যেটা সারা জীবনে করতে চেয়েও করতে পারেননি, উনি বলেছেন আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, আমি কারু কাছে যেতে পারি না। গেলেও বিচিত্র পথে, হয় আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে, হয় নাই সর্বত্রগামী। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পাতিয়াছি। এটা রবীন্দ্রনাথের প্রত্যাশা। আজই হতে 100 বর্ষ পরে তুমি কি আমার কবিতা পড়ছো? হ্যাঁ, হতে পারে,
আবার সে কোন কবি যার কবি তুমি শতবর্ষ পরে পড়ছো, যেমন এখন আমার কবিতা তোমরা পড়ো কেউ কেউ। তা এই বিনয় নিয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, এবং তিনি এই বিদায়টা এইভাবেই নিয়েছেন, শোক দুঃখ কোনো কিছুই প্রকাশ করেননি আর কি। তো আমার মনে হয় যে ওর কাছ থেকে শেখবার অনেক কিছু আছে, এবং রবীন্দ্র সাহিত্য ভালো করে পড়ে আমি অনেকটা বলা যায় যে আমার চিন্তার ভাবনার দিগন্ত, অনুভূতির দিগন্ত, কল্পনার দিগন্ত প্রসারিতই হয়েছে, আমি তাই মনে করি আর কি। এবং সমস্ত লেখকদের লেখা, যাদের লেখা আমরা পড়েছি, কেউ না কেউ কিছু না কিছু কন্ট্রিবিউট করে গেছে। মধু আর বিষ যেটা বলছিলাম, কিছু না কিছু কন্ট্রিবিউট করে গেছে। আমি একালের লেখকদেরও তো পড়ি, একালের ঔপন্যাসিকদের পড়ি, দেশের বিদেশের পড়ি আমি। যেমন বাংলা ক্লাসিক্স উত্তরণ হয়েছে, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের দ্বারা হয়েছে। আবার অন্যরকম সতীনাথ ভাদুরী, তাদের লেখার দ্বারাও হয়েছে। সম্পূর্ণ ভিন্ন রকমের লেখা, হ্যাঁ, তাও হয়েছে। হ্যাঁ, তো একই লেখক কত রকম করে লিখেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য আর পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা আর পদ্মা নদীর মাঝি একরকম লেখা তো নিশ্চয়ই নয়। কত রকম করে উনি লিখিয়ে বিষয়বস্তু কিন্তু উনি একই রেখেছেন, মানুষের ঈর্ষা, ক্ষোভ, কাতরতা, হ্যাঁ, ভালোবাসা, সবটাই। তাহলে প্রাগৈতিহাসিক গল্পটা কী করে লিখলেন? অসম্ভব নয়। ভালোবাসাও আছে, দ্বন্দ্বও আছে, নিষ্ঠুরতাও আছে, খুন আছে, কি সাংঘাতিক। তা আমি সেই জন্য মনে করি যে বাংলা সাহিত্যে এই সমস্ত লেখক, আচ্ছা, রবীন্দ্রনাথের গল্পের সবই একটু প্রশমিত, মানে একটু উনি নিচু গলায় এইসব কথাগুলো বলেছেন, যাতে লোকের কানে ওইভাবে না ঢোকে আর কি। কিন্তু উনি বলেছেন, তার গল্পগুচ্ছ সব আছে, নিষ্ঠুরতা আছে, আদিম কাম ইত্যাদি সবই আছে। 17 কোটি তো আমাদের দেশেই আছে, পশ্চিমবাংলাতেও তো অন্তত 10 কোটি আছে, তাই না? 27 কোটি লোক। আর গোটা দুনিয়ায় বাংলা ভাষী যদি ধরি, তাহলে 30-35 কোটি লোক তো বাংলা ভাষাতে কথা বলছে। এটা কি উড়ে যেতে পারে? মনে হয় না। হ্যাঁ, একদম নিশ্চেষ্টে বাংলা যদি চুপচাপ বসে থাকে, তাহলে মৃত্যু ঘটবে, মানুষের মৃত্যু ঘটবে, ভাষার মৃত্যু ঘটবে। বাংলা ভাষা সম্বন্ধে আমি ওরকম করে ভীত সন্ত্রস্ত আমি নিজে হই না। শিক্ষাব্যবস্থা মানটা যত দিন যাচ্ছে তত নিচে নামছে, এবং যত ইংরেজি মিডিয়াম হচ্ছে তত অশিক্ষিত তৈরি হচ্ছে। আমি এই মানে পাগল হয়ে গেলাম আর কি। সেদিন করে যেন দেখলাম বাংলিশ, এই যে আজকাল অভ্যেস হয়ে গেছে মানুষের আর কি, খানিকটা ইংরেজি বলবে, খানিকটা বাংলা বলবে, হ্যাঁ, তারপরে অফকোর্স বলবে, ওকে ওকে বলবে। এটা কীরকম কথা? হ্যাঁ, টেলিভিশনে ওই দেশের টেলিভিশনও দেখি ইংরেজি চালাচ্ছে বেশ, হ্যাঁ, তো অনেক বিজ্ঞাপন তারা ইংরেজিতেই করছে আর কি। হ্যাঁ, তো নানান ভাষার প্রসার প্রচার হোক, হ্যাঁ, কিন্তু কাজের ভাষাটাই টেকে। যেহেতু ইংরেজিতে এখনো পর্যন্ত অন্তত তার যে উপনিবেশগুলো ছিল বিরাট, তো পৃথিবীর অর্ধেকটাই জুড়ে, হ্যাঁ, তো সেই উপনিবেশগুলোতে ইংরেজি ভাষাটা তো সেই জন্য এখনও মোটামুটি চালু আছে, কিন্তু স্প্যানিশ তো নেই। আবার লাতিন আমেরিকায় ইংরেজি প্রায় নেই বললেই চলে, সবটাই স্প্যানিশ, তাই না? লাতিন আমেরিকা স্প্যানিশ, মূল স্পেনের স্প্যানিশ। ফ্রেঞ্চও তাই, যে সমস্ত ফ্রেঞ্চ অল্প স্বল্প উপনিবেশ ছিল সেগুলোতে এখনও ফ্রেঞ্চ আছে মোটামুটি। পর্তুগিজ ছিল, হ্যাঁ, পর্তুগিজ ভাষাও কিছু কিছু ছিল। আমাদের এখানে পর্তুগিজের দেশ ছিল, তাদের চিহ্ন আমাদের বাংলা ভাষার মধ্যে কিছু কিছু রয়ে গেছে। শব্দগুলো এখন চেনা যায়, 25-30টা শব্দ এখনও পর্যন্ত আমরা পর্তুগিজ শব্দ ব্যবহার করি, এগুলোর আর অন্য কোনো আমরা করি না আর কি। তো সেই জন্য বলছি যে ভাষা জীবিত থাকে যতক্ষণ পর্যন্ত সেটা জীবন্ত মানুষের ভাষা থাকে। হ্যাঁ, মানুষ মরে গেলে ভাষা চলে যায়, যেমন তেমনি জাতি যত অধঃপতিত হবে তত তার ভাষা মরবে। হ্যাঁ, এবং যত সে অনুকরণ প্রিয় হবে, হ্যাঁ, যত সে
খোলস বদলানোর চেষ্টা করবে মাঝে মাঝে, তত তার অধঃপতন হবে। তা এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা এই এমন দোঁয়াশলা একটা জায়গায় গিয়ে পড়েছে, ও মেশেও না, খাপও খায় না, কিছুই না, তাই না? কই এই যে ইংলিশ মিডিয়াম থেকে স্কুল যারা ছেলে টেলে যা বেরোচ্ছে, তারা তত্তর করে ইংরেজি বলতে পারে কি? দেখি না তো। আলী জাকেরের সঙ্গে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। আলী জাকেরকে আগে বললাম যে এই আমরা কিন্তু বাংলা বলবো, একটা ইংরেজি বলবো না, ইংরেজি শব্দ বললে কিন্তু জরিমানা হবে। আমি সেই জন্য এখন কিন্তু কিছুতে ইংরেজি আদৌ ব্যবহার করতে চাই না, করিও না। মানুষ আমার স্বজন, বিশ্ব আমার স্বদেশ, এটা যদি বলি তাহলে কি বোঝা যাবে? মানুষ স্বজন, যেখানেই মানুষ আছে আমার স্বজন, আর যেখানেই বাড়ি আছে সেইটি আমার, বিশ্বটাই আমার দেশ। তো এই কথা বলা যায়, কিন্তু মুখে এটা তো সম্ভব নয়, দুর্মহ টান থাকে। জন্মস্থানটার সঙ্গে কেন যে এরকম সম্পর্ক থাকে আমি জানি না, আমার কাছে এটা এখনো তাই। দেশভাগ আমি মানি না, মেনে নিতে পারি না। এটা অবান্তর, অপ্রয়োজনীয়, এটা হিংসাত্মক, মানুষের সম্পর্ক নষ্ট করা, হ্যাঁ, একটা বিপুল জনগোষ্ঠীকে ভাগ করা। আমি এই ভাগও যেমন মানি না, তেমনি আদিবাসীদের সঙ্গে আমাদের যে পার্থক্যগুলো হয় বা হয়ে যাচ্ছে, এটাও আমি মানি না। আবার এক এক জায়গার সংস্কৃতি এক এক রকমের, সেটাকে নষ্ট করে দিতেও আমি চাই না। সংরক্ষিত করারও তো কোনো উপায় নেই। আদিবাসীকে নিয়ে এসে যদি এখানে আনি, ঠিক আছে, বাংলা শিখে ফেলবে সে, হ্যাঁ, ইংরেজি শিখে ফেলবে সে, বুঝতে পেরেছ? কিন্তু তাকে যদি বলি যে তুমি করো, লেখো তো ইংলিশে, বাংলায় লেখো, তো দেখবে যে তার নানা রকম বিকৃতি থেকে যাবে, কিছু তো ঠিক হবে না। সেই জন্য নিজের ভাষা নিজের স্বভাবের অঙ্গ, বাংলা ভাষাও তাই। সেই জন্য আমি তোমাকে বলছি, বাংলা ভাষা ওই অর্থে কখনো আপাতত কোনো বিলুপ্তির সম্ভাবনা মোটেই নেই। ডায়াসপোরিক তো হয়েই গেছে সব আর কি, অনেক জায়গাতেই হয়ে গেছে। আমেরিকা আছে, সব জায়গা আছে, ভদ্রলোকদের মধ্যে আছে, গরিব মানুষের মধ্যেও তো এখন প্রচুর বাঙালি চলে গেছে, শ্রমিক ট্রমিক এটা ওটা হয়ে এদিকে চলে গেছে, থাইল্যান্ডের দিকে চলে গেছে, হ্যাঁ, তাই না? এইসব জায়গায় তো গিয়েছে। তো রাখা যাবে না। একসময় আমাদের এতে লেখা থাকতো 12টা ঘর করে মানুষের জীবনের গোষ্ঠী গোনার সময় ভাগ করা থাকতো কি, ওই যে সূর্য চন্দ্র মুন টুন ইত্যাদি দিয়ে, এখানে সে ঘর কাটা থাকতো আর কি। তো ওখানে আছে, শেষ ঘরটাতে আছে, হ্যাঁ, প্রবাস মৃত্যু, মানে দুটোকে এক করে দেখা হয়েছে আর কি, প্রবাস আর মৃত্যু। প্রবাসে থাকা মানে মৃত্যু সমতুল্য। মহাভারতের মতো বিরাট গ্রন্থে আছে, হ্যাঁ, সুখী কে? তাহলে সুখী নাই, একমাত্র, হ্যাঁ, অপ্রবাসী এবং অঋণী মানুষ এবং আপন গৃহে অবস্থান করেন, তিনিই সুখী। মহাভারতে খারাপ কথা না। হ্যাঁ, কোন পথে মানুষের চলা উচিত? মহাভারতের উত্তর হচ্ছে মহাজন গতে য পন্থা। বড় বড় মানুষ, ধার্মিক মানুষ, তারা যেভাবে চলেছেন, জীবন কাটিয়েছেন, আমাদের সেইটিকে অনুসরণ করা দরকার। তাহলে মানুষের সবচেয়ে মানে কি, হ্যাঁ, অদ্ভুত বিশ্বাস কি? তাহলে অদ্ভুত বিশ্বাস এই যে প্রত্যেক দিন শত শত মানুষকে আমরা মরে যেতে দেখছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই ভাবছি আমি অমর হব, আমি মরব না, আমার মৃত্যু হবে না। কি আশ্চর্যের মতো অপরম, এরপর আর আশ্চর্য কী আছে? এর চাইতে আশ্চর্য আর কী আছে, তাই না? তো এইরকম, হ্যাঁ, তো এই সদা সত্য কথা বলবে, এর মানে এইটাই আর কি। তো সেই জন্য আমি বলছি, ও চেষ্টা করে লাভ নেই, যেন অমানবিক না হই অন্য মানুষের সঙ্গে, হ্যাঁ,
যে ব্যবহারটা তুমি করবে অন্য মানুষের কাছ থেকে, যে ব্যবহারটা তুমি আশা করো। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল হারা। গধূলি গগনে মেঘে ছিল যবে তুলনায় আঁখি, আধারে নীরব ব্যথা পড়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হয়ে গেল হারা।